এই ভিডিওতে তোমাদের সাথে একটি ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হলো যে আমি যতগুলো স্টুডেন্টকে পড়িয়েছি এবং পড়াচ্ছি 95% স্টুডেন্টের বেশি স্টুডেন্টদের মনের একটা কোশ্চেন রয়েছে, সেটা হলো যে স্যার আমি পড়ি বাট পড়াটা মনে থাকে না। তো পড়া মনে থাকবে না কারণ হচ্ছে তুমি টেকনিক অনুযায়ী পড়ছো না। পড়ার কিছু টেকনিক রয়েছে বা কিছু ফর্মুলা রয়েছে যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে তুমি তোমার পড়াটাকে সহজে মনে রাখতে পারবে। তো সেই ফর্মুলাটা আমরা এই ভিডিওতে দেখব এবং এটা কিভাবে তুমি তোমার বাস্তবে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো পড়ার ক্ষেত্রে বা যে কোনো টপিকের ক্ষেত্রে, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো পড়া সহজে মনে রাখার জন্য একটা টেকনিক রয়েছে, সেই টেকনিকটা হচ্ছে ফেইনম্যান টেকনিক। তো এটা আবিষ্কার করেছে বিজ্ঞানী রিচার্ড ফেইনম্যান। তিনি ছিলেন একজন আমেরিকান ফিজিসিস্ট এবং তার এই ফর্মুলা বা তার এই টেকনিকটা সারা বিশ্বে প্রচলিত। অনেক টিচার এবং অনেক স্টুডেন্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে তোমাকে আমি বোঝাচ্ছি। বেসিক্যালি এটা 4টা স্টেপে কাজ করে। তো স্টেপগুলো আমি তোমাকে একটা একটা করে বুঝাই, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে এই টেকনিকটা কীভাবে কাজ করে এবং তুমি কীভাবে এটা অ্যাপ্লাই করবা তোমার পড়ার ক্ষেত্রে। তো প্রথমে তোমার কাজ হবে যে কোনো একটা টপিক চুজ করা, সেটা তোমার ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, হিস্ট্রি হতে পারে বা কোনো উপন্যাস হতে পারে। যে কোনো টপিক তুমি প্রথমে চুজ করবা যে এটা আমি পড়তে চাচ্ছি, তাহলে তুমি নিয়ে সেটা পড়া শুরু করবে। সেটা তোমার ইউটিউব থেকে হতে পারে, বই পড়ে হতে পারে, কোনো লেকচারে তুমি কোনো টিচারের কাছ থেকে পড়তেছো সেখানে গিয়ে তুমি পড়তে পারো, বা যে কোনো সোর্স থেকে তুমি পড়াটা প্রথমে পড়বা। যে কোনো একটা কনসেপ্ট তুমি চুজ করবে এবং সেটা তুমি পড়া শুরু করবা। সেটা লেকচার হতে পারে বা যে কোনো জায়গা থেকে হতে পারে। তারপরে তোমার কাজ হবে যে এটাকে লেখা এবং এক্সপ্লেইন করা। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। কেন ইম্পর্টেন্ট পার্ট তোমাকে সায়েন্টিফিক্যালি আমি দেখাবো এটা কেন ইম্পর্টেন্ট। তো এই লেখাটা কিভাবে লিখতে হবে তোমাকে আমি একটু পরে দেখাচ্ছি, যে কোন ওয়েতে লিখলে তোমার এই পড়াটা ইফেক্টিভ হবে। তাহলে কোনো একটা টপিক তুমি প্রথমে পড়বা, তারপর এটাকে লিখতে হবে এবং সেটাকে এক্সপ্লেন করতে হবে। এখন এটা কিভাবে করতে হয় তোমাকে আমি এটা আগে দেখাই। তো সাপোজ ধরে নাও তুমি নিউটনের প্রথম সূত্র পড়লা। এখন এই সূত্রটা অনেকেই পড়েছে। তো তুমি এরকম পড়া শুরু করলা যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। শুধু নিউটনের প্রথম সূত্র না, তুমি যে কোনো একটা টপিক নিতে পারো। এখন এই টপিকটা যখন তুমি পড়বা, পড়ার পর তুমি তোমার খাতা নিবা, নেওয়ার পর তুমি এরকম এটাকে শর্টকাট ওয়েতে লেখার চেষ্টা করবা। কিভাবে তুমি চিন্তা করবে যে এটা কীভাবে কাজ করতে পারে। যেমন ধরো তোমার কাছে একটা চেয়ার রয়েছে, তুমি যেখানে বসে ভিডিওটা দেখছো, তুমি চেয়ারের উপর বসে থেকে দেখছো মনে করো, চেয়ার বা টেবিল। এখন এই চেয়ারে যদি আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি বা ধাক্কা না দেই, তাহলে এটাকে আমরা বল বলতে পারি, মানে ধাক্কা না দেই, তাহলে এই চেয়ারটা সারা জীবনের জন্য স্থির থাকবে, এটা নড়াচড়া করবে না। দেখো আমি কীভাবে লিখছি, তুমি একটু ফলো করো। তাহলে বল প্রয়োগ না করলে চেয়ারটা সারা জীবনে স্থির থাকবে। এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি নিউটনের প্রথম সূত্র, যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে। দেখো আমি বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করি, আমি কীভাবে ডায়াগ্রাম দিয়ে শর্টকাটে বিষয়টা লেখার চেষ্টা করতেছি তুমি দেখো। তাহলে এই স্থির বস্তুটা চিরকাল স্থির থাকবে এবং যদি এটা গতিশীল থাকতো তাহলে সেটা সারা জীবনের জন্য গতিশীল থাকতো। এটাই হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। তাহলে এইভাবে তুমি যখন এইরকম ডায়াগ্রাম দিয়ে লেখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে তোমার কনসেপ্টটা একদম মাথায় গেঁথে যাবে। শুধু এইটা টপিক না, যে কোনো টপিক হতে পারে। যেমন ধরো তুমি বিভব শক্তি পড়লা। এখন বিভব শক্তি টপিকটা যখন তুমি পড়ে ফেললা, তখন তুমি এভাবে ডায়াগ্রাম অঙ্কন করবে এইভাবে, যে এটা হচ্ছে আমাদের ভূমি। এখান থেকে ধরো কোনো একটা বস্তুকে যখন আমি ছাদের উপর তুলবো, এরকম একটা ছাদ আছে, এই ছাদের উপর যখন আমি এখান থেকে একটা বল, ধরো একটা বল এই ছাদের উপরে তুললাম, এখানে এইটুকু হচ্ছে আমাদের এইচ। আমি দেখো আমি পড়ার সাথে সাথে কিন্তু এক্সপ্লেন করতেছি মনে মনে। এখন এটা আমি জোরে জোরে বলতেছি, তুমি মনে মনে এক্সপ্লেন করবা। তাহলে এখান থেকে এইচ মিটার উচ্চতা আমি বলটাকে তুললাম, তাহলে এর ভিতরে একটা শক্তি সঞ্চিত হচ্ছে, সেই শক্তিটাকে বলবো হচ্ছে আমরা কি বিভব শক্তি। এভাবে লিখবো বিভব শক্তি, সেটার ভ্যালু কত, এম জি এইচ। বস্তুটার ভর যদি এম হয়, তাহলে এইচ উচ্চতায় তুললে তার মধ্যে কী পরিমাণ শক্তি জমা হচ্ছে, এম জি এইচ পরিমাণ শক্তি জমা হচ্ছে, এটাকে বলা হয় বিভব শক্তি। এইভাবে তুমি যখন মনে মনে এটাকে বলবা, তাহলে কি একই সাথে তোমার লেখা হচ্ছে এবং এটাকে এক্সপ্লেন করা হচ্ছে। এখন এই এক্সপ্লেনটা তুমি অন্য কাউকেও করতে পারো। এখন তুমি তো তোমার পাশে কাউকে পাবা না, সেই জন্য তুমি কী করবা, লেখার পাশাপাশি মনে মনে এরকম বর্ণনা করতে থাকবা। তাহলে কি তুমি তোমাকেই বোঝাচ্ছ, এরকম আর কি। এইভাবে করার ফলে তোমার থিঙ্কিং ক্যাপাসিটিটা বাড়বে এবং তোমার পড়াটা মাথায় গেঁথে যাবে। এটা কিভাবে গাঁথে তোমার, এটা আমি কিছুক্ষণ পরে এটার সায়েন্সটা বলবো এবং প্র্যাকটিক্যাল তোমাকে বোঝাবো লেখার সাথে এই থিঙ্কিংয়ের সম্পর্কটা কী।
তাহলে তুমি সেকেন্ড স্টেপ হলো কি, লিখবা। যে পড়াটা তুমি পড়লা সেটাকে তুমি এক্সপ্লেইন করার চেষ্টা করবা, সেটা ডায়াগ্রামতে হোক বা তুমি লিখে লেখা হোক, যে কোনোভাবে হতে পারে, যে কোনো প্রসেসে তুমি লেখা শুরু করবা। আচ্ছা, গেল। দেন থার্ড স্টেপ হলো যে যখন তুমি লিখতে থাকবা, দেখবা যে তুমি কোনো অনেক জায়গায় আটকে যাচ্ছ, কোনো জায়গায় তুমি বুঝতে পারছো না, বা এটাকে তুমি বর্ণনা করতে পারছো না, বা সেটা লিখতে পারছো না, তার মানে সেখানে তোমার গ্যাপ রয়েছে। সেই গ্যাপগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এইসব জায়গায় আমার গ্যাপ রয়েছে। যেসব জায়গায় তুমি বুঝলা যে আমি এই জিনিসটা বুঝলাম না, বা নিউটনের প্রথম সূত্রটা বুঝলাম না, বা বিভব শক্তির এই জায়গাটা, এই সূত্রটা কীভাবে আসলো, কোশ্চেন করবে নিজেকে যে এটা কেন আসলো, এটা কীভাবে আসলো। যখন দেখতেছো যে না, কোশ্চেনটার অ্যান্সার তো আমি লিখতে পারছি না, বা আমার ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে পারতেছি না, বা নিজেকে বর্ণনা করতে পারতেছি না, তখন সেই সব জায়গায় তোমার গ্যাপ রয়েছে। তখন তুমি কি করবা, সেই টপিকটা আরেকবার পড়বা। এই গ্যাপগুলো, অর্থাৎ যেখানে যেখানে গ্যাপ ছিল সেই গ্যাপগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবা। সেটা ইউটিউব থেকে হতে পারে, বা লেকচার শিট থেকে হতে পারে, বই থেকে হতে পারে। সেই গ্যাপগুলো আইডেন্টিফাই করবা। তাহলে তৃতীয় স্টেপ হচ্ছে তোমার যে গ্যাপগুলো ছিল সেগুলোকে আইডেন্টিফাই করা, এবং চতুর্থ স্টেপ হচ্ছে সেই গ্যাপগুলোকে পূরণ করা, অর্থাৎ আরেকবার বিষয়টাকে পড়া যেসব জায়গায় তোমার গ্যাপ ছিল, এবং এটাকে সিম্পলিফাই করা, অর্থাৎ সহজে এক্সপ্লেন করা। এবার ফাইনালি যখন তুমি গ্যাপগুলো পূরণ করার পর আরেকবার যখন তুমি লেখা শুরু করবা, তখন আরও শর্টকাট ডায়াগ্রাম দিয়ে ছোট্ট ছোট পয়েন্ট দিয়ে তুমি বিষয়গুলোকে নিজে নিজে এক্সপ্লেন করবা। তাহলে এটা হচ্ছে সিম্পলিফাই বলা হয়, মানে সহজে উপস্থাপন করার জন্য, অর্থাৎ ছোটো ছোটো ডায়াগ্রাম দিয়ে সহজে তুমি বিষয়টাকে এক্সপ্লেন করলা। এই টেকনিকটা যে কতটা পাওয়ারফুল, তোমরা যখন এটাকে প্র্যাকটিস করা শুরু করবা তোমাদের রিয়েল লাইফে, অর্থাৎ তোমরা যখন পড়ার পর এইভাবে এই থিওরিগুলো অ্যাপ্লাই করা শুরু করবা, এই ফর্মুলাটা, তাহলে বুঝবা যে কীভাবে তোমাদের পরিবর্তনটা হচ্ছে। তারপরে আমি তোমাকে কিছু সায়েন্টিফিক প্রুফ দিচ্ছি যে এই লেখার পেছনে যে সায়েন্সটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো এই লেখাটা কতটা গুরুত্বপূর্ণ এবং তোমার পড়াতে কতটা ইমপ্রুভমেন্ট আনবে সেই সম্পর্কে ডেভিড ম্যাককুলো, তিনি ছিলেন একজন আমেরিকান হিস্টোরিয়ান এবং ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডে তিনি উইনার ছিলেন। তিনি একটি কথা বলেছে, দেখো, রাইটিং ইজ থিঙ্কিং, তার মানে লেখা হচ্ছে চিন্তা করা। তাহলে যখন তুমি কোনো একটা বিষয় লিখবা বা এক্সপ্লেন করার চেষ্টা করবা লেখার মাধ্যমে, তখন তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে বিষয়টা। আর যারা যেসব স্টুডেন্ট চিন্তা করতে পারে তারা অ্যাকচুয়ালি জীবনে সাকসেসফুল হয়। চিন্তা না করে যারা পড়ে তাদের পড়াটা কোনো দিনও কাজে লাগে না। এবং পরবর্তীতে তিনি বলেছেন, দেখো, টু রাইট ওয়েল ইজ টু থিঙ্ক ওয়েল, অর্থাৎ ভালো লিখতে হলে, টু রাইট ওয়েল, ভালো লিখতে হলে ইজ টু থিঙ্ক ক্লিয়ারলি, পরিষ্কারভাবে চিন্তা করতে হয়। তাহলে যখন তুমি ভালোভাবে লিখতে যাবা তখন তোমাকে পরিষ্কারভাবে চিন্তা না করলে তুমি বিষয়টা ভালোভাবে লিখতে পারবে না। তাহলে যখনই তুমি দেখতেছো যে লেখার ক্ষেত্রে তুমি আটকে যাচ্ছ, তার মানে তুমি বিষয়টা ভালোভাবে বুঝো নাই, বা তোমাকে আরও বেশি চিন্তা করতে হবে। সুন্দরভাবে লিখতে গেলে তোমাকে ভালোভাবে বিষয়টা চিন্তা করতে হবে। এবং বিখ্যাত সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন, এই সম্পর্কে আলবার্ট আইনস্টাইনকে তোমরা সবাই চেনো। তো তার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে যে তোমাকে আগে খেলার নিয়মটা ভালোভাবে শিখতে হবে, তারপরেই তোমাকে অন্যদের চাইতে ভালো খেলতে হবে। এখন এই বিষয়টা তোমাকে আমি একটু বোঝাই। দেখো, ধরো তোমরা তো কারো বয়স হচ্ছে 20 বছর, কারো 22 বছর, কারো 23 বছর, তোমরা 23 বছর যাবত পড়াশোনা করছো। এখন একটা বডি বিল্ডার আছে, মনে করো বডি বিল্ডার। তো সাপোজ তুমি 20 বছর পড়াশোনা না করে তুমি যদি রেগুলার বেসিসে যে সময়টা তুমি পড়াতে দিয়েছো সেই সময়টা যদি তুমি জিমে ইউজ করতা, তাহলে এতদিনে তোমার বডিটা কীরকম অবস্থা যেত তুমি চিন্তা করো। এবং তোমাকে রাস্তায় দেখলে সবাই সালাম দিত, বা বলতো যে হাই বড় ভাই, কী অবস্থা, কেমন আছেন, বা তোমার একটা আলাদা পাওয়ার থাকতো, ওয়েট থাকতো, সবাই তোমার বডি দেখে চমকে যেত। কিন্তু তুমি 20 বছর বা 22 বছর পড়াশোনা করেছো, বাট তোমার মধ্যে এখনও কোনো পার্সোনালিটি ডেভেলপ হয়নি, তোমার কোনো নিজস্ব পার্সোনালিটি নাই। তুমি সবাইকে দেখলে ভয় পাও। কেউ যদি তোমাকে বলে স্টেজে 2টা কথা বলার জন্য, তুমি বলো না না, পারবো না। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, আমি যদি বলি যে একটু এসে সামনে কথা বলো, তারা বলে স্যার আমার ভয় লাগে, স্যার আমি পারবো না স্যার। 22 বছর পড়াশোনা করার পর যদি কোনো একটা টপিক নিয়ে তুমি বলতে না পারো, তার মানে তুমি নিশ্চয়ই ভালোভাবে পড়াশোনা করো নাই। তার মানে তোমার পড়ার টেকনিকটা তুমি ভালোভাবে বোঝো নাই। আইনস্টাইনের যে কথাটা বলেছিল, কোনো একটা সেক্টরে যাওয়ার আগে তোমাকে সেক্টরটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, বা কিভাবে সেক্টরটা কাজ করে, কিভাবে করতে হয় বিষয়গুলো, পড়তে হয় বিষয়গুলো, সেই সম্পর্কে যদি তুমি না বুঝো, তার শুধু পড়তেই থাকো, টেকনিকটা না জেনে শুধু পড়তে থাকো, 22 বছর কেন 40 বছর পড়লেও তুমি এইরকমই থাকবা। তোমার মধ্যে কোনো পার্সোনালিটি ডেভেলপ করবে না, তুমি ভীত থাকবা, তুমি 2টা কথা বলতে পারো না, স্টেজে গিয়ে 2টা কথা বলতে বলে তোমার হাত পা কাঁপবে।
এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি। তো কারণ হচ্ছে একটাই, তোমার টেকনিকটা আজও ধরতে পারো নাই, যার কারণে তোমাদের এই পড়াগুলো এতটা ভয় লাগে, সবার সামনে তোমার কথাই বলতে পারো না। কেউ যদি বলে, কোনো একটা চাচা বা কোনো একটা আত্মীয় যদি তোমাকে বলে এই তুমি এই বিষয়টা পারবা না, তুমি ভয় পেয়ে গেছো, আরে আমি পারবো না, বিষয়টা পারবো না। তো কারণ তুমি এই পড়ার টেকনিকগুলো ধরতে পারছো না। তো এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে আগে, যে পড়াটা কীভাবে পড়তে হয় এবং পড়ার টেকনিকটা অ্যাকচুয়ালি কী, এবং সেটা একদিন হবে না, তোমাকে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হবে, তারপর তোমার পরিবর্তনটা তুমি বুঝতে পারবা। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি কি করে, বই এভাবে দাগায়। 95% স্টুডেন্টের, আমি যত স্টুডেন্ট পড়িয়েছি ম্যাক্সিমাম স্টুডেন্ট, ইভেন 95 কম হয়ে গেল, এর থেকে বেশি পার্সেন্ট স্টুডেন্ট কী করে, শুধু পড়ে আর দাগায়, পড়ে আর দাগায়। মনে করে যে তার অনেক পড়া হয়ে গেছে, সে পুরা বই বুঝে ফেলছে, তার আর কোনো পড়ার দরকার নাই, সে কমপ্লিট, তার পুরো বই কমপ্লিট। যদি এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, হা করে যেতে থাকে, কিছুই বলতে পারে না। এইরকম অনেক স্টুডেন্ট দেখেছি। ধরো নিউটনের প্রথম সূত্র যদি বললাম, বলো তো নিউটনের প্রথম সূত্র কী বলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সারা জীবন চলতে থাকবে। যদি বলি একটু বুঝাই দাও তো, স্যার বুঝাই দাও, বললামই তো, সংজ্ঞা তো বললামই, এবারটা আর কী বুঝে দিব। তার মানে সে ঠিক মতো বোঝেই নাই, এই বই দাগাইছে এভাবে। তাহলে কিছু কিছু সময় তুমি হার্ড ওয়ার্ক করো, বাট সেটা অ্যাকচুয়ালি তোমার 0% কাজে লাগে, 1%ও তুমি এটাকে কাজে লাগাতে পারো না। অল্প কিছু অংশ তো হয়তো বা তুমি ইউজ করতে পারো, বাট এত পরিশ্রম করে তুমি দাগাইছো বা পড়ছো, কিচ্ছু তোমার মাথার মধ্যে ঢুকে নাই, কারণ তুমি কনসেপ্টটাই বুঝতে পারো নাই। এর জন্য তোমাকে এই বিষয়টা বুঝতে হবে। সেটা হলো যে আমাদের দুইটা বিষয় আছে, যেমন হচ্ছে আমাদের পেট আর একটা হচ্ছে মাথা। এখন আমাদের এই পেটে খাবার হজম হয়। এখন তুমি যদি এই খাবারটা হজম করতে না পারো, ধরো তোমার কোনো এনজাইম নাই পেটের ভিতর, তাহলে খাবার কি হজম হবে? হবে না। এখন ধরো তোমার পেট, ধরো 5টা রুটি হজম করতে পারে তোমার পেট। এখন যদি কোনো দিন তুমি এখানে 10টা রুটি দিয়ে দাও, তোমার পেটকে হজম করতে পারবে? পারবে না। তার মানে তোমার পেট খারাপ করবে। বা ধরো তুমি 1 গ্লাস দুধ খেতে পারো, এখানে একদিন তুমি 10 গ্লাস দুধ দিয়ে দাও, পেট তো হজম করতে পারবে না, তার মানে তোমার পেট খারাপ করবে। একইভাবে আমাদের মাথারও একটা ক্যাপাসিটি রয়েছে। ধরো তুমি যখন বই পড়ো, একটা পৃষ্ঠা পড়তে তোমার ধরো 10 মিনিট টাইম লাগে, এই পৃষ্ঠা মানে 10 মিনিট টাইম লাগলো। বাট এটাকে হজম করতে গেলে এই ব্রেনের ভিতরটাকে তোমার মানে ব্রেনের ক্যাপাসিটিটাকে বাড়ানোর জন্য বা ব্রেনে এটাকে বোঝানোর জন্য বা ব্রেন এটাকে স্টোর করার জন্য তোমার 1 ঘন্টারও বেশি টাইম লাগতে পারে। সেই জন্য তোমাকে কি করতে হবে, কোনো একটা পড়া যখন তুমি পড়বা এবং পড়াটা যখন তুমি লিখবা, তখন দেখা যায় তোমার চিন্তা করতে হবে এবং তখনই ব্রেনে ওই পড়াটা ডাইজেস্ট হবে। ঠিক যেমন তোমার পেটের ডাইজেস্ট হতে হয় খাবারটা, তোমার মাথার ভিতরেও যে তথ্যটা রয়েছে সেটারও হজম করতে হয়, অর্থাৎ শর্ট টার্ম থেকে লং টার্মে ট্রান্সফার করতে হয়। যখন তুমি সিম্পল পড়ো, রিডিং যখন পড়ছো এবং বইটা দাগাচ্ছ, তখন এটা হচ্ছে শর্ট টার্মে থাকে ইনফরমেশনগুলো, অনেক কিছু বোঝো, অনেক কিছু বোঝো না। যখনই তুমি লেখা শুরু করবা, রাইটিং করবা, ওই যে ডায়াগ্রাম দিয়ে দিয়ে শর্টকাট তুমি লেখা শুরু করবে, এক্সপ্লেন করার চেষ্টা করবা, তখন পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্মে যাবে, অর্থাৎ সেটাকে ডাইজেস্ট বলা হয়। তুমি ব্রেনের ভিতরে তথ্যগুলো ডাইজেস্ট হওয়া শুরু করবে। এটারও একটা ক্যাপাসিটি আছে। এখন আমার কথা শুনে যদি তুমি শুরুতেই লেখালেখি শুরু করো, দেখবে যে তোমার স্ট্রেস বাড়তেছে, তোমার বিষয়টা ঠিকমতো বুঝতেছো না, তোমাকে অল্প অল্প করে ডেভেলপ করতে হবে। 20 বছরের একটা অভ্যাস ছিল তোমার শুধু পড়া আর বই দাগানো, এখন এটাকে চেঞ্জ করতে গেলে তুমি প্রতিদিন অল্প অল্প করে স্টার্ট করো। প্রথমে ধরো 1 পৃষ্ঠা লিখবা, 1 পৃষ্ঠা শুধু ডায়াগ্রাম দিতে অল্প অল্প করে লিখবো, বা হাফ পৃষ্ঠা থেকে শুরু করো। এরকম করে তুমি 7 দিন হাফ পৃষ্ঠা লেখো। তারপর দেখতেছো না, হ্যাঁ এটা তো বিষয় দারুণ কাজের, বিষয়টা খুবই মজাদায়ক, এবং পড়াটা যখন তুমি বোঝা শিখবা, তখন আস্তে আস্তে তুমি 1 পৃষ্ঠা শুরু করো, লেখা শুরু করো, 2 পৃষ্ঠা লেখা শুরু করো। ধীরে ধীরে একদিনেই যদি তুমি এই যেরকম খাবারের মতো একদিনে যদি তুমি 10টা রুটি দিয়ে দাও, তাহলে পেট তো হজম করতে পারবে না, ডায়রিয়া হয়ে যাবে। একইভাবে তুমি যদি পড়াটা দেখা যাচ্ছে তোমার ব্রেনের ক্যাপাসিটি হচ্ছে ধরো 1টা পৃষ্ঠা সে হজম করতে পারে, এখন যদি তুমি একদিন 10টা পৃষ্ঠা তাকে দিয়ে দাও, তখন তো স্ট্রেস বাড়বে, বলবে পড়া ভালো লাগে না, এত পড়া কঠিন কেন? তুমি তো স্ট্রেস দিচ্ছ, তোমার ক্যাপাসিটি বুঝতে হবে। তোমার যদি ব্রেনের ক্যাপাসিটি ওভার হয়ে যায়, তখন তো স্ট্রেস বাড়বে, টেনশন বাড়বে, চাপ বাড়বে। আর এই জন্য তোমাকে লিখতে হবে। তো ফর্মুলাটা হচ্ছে এটাই, যে তোমাকে রাইটিংটা হচ্ছে তোমার ব্রেনের ডাইজেশন বলা হয়। রাইটিং মানে হচ্ছে থিঙ্কিং, তাহলে যখন তুমি থিঙ্কিং করবা, তখন তোমার তথ্যগুলো ডাইজেস্ট হবে, লং টার্মে চলে যাবে মেমোরিতে। সেই জন্য W=D মাথায় রাখবা, রাইটিং=ডাইজেশন। এই ফর্মুলাটা যে কতটা গুরুত্বপূর্ণ তুমি ইমাজিন করতে পারবে না, তোমার লাইফ চেঞ্জ করে দেবে একদম। পড়ার পুরো তথ্যটাকে বা পড়ার যে ওয়েটাকে একদম চেঞ্জ করে দেবে। এবং এভরি টপিক তুমি ধীরে ধীরে তোমার পরিবর্তনটা বোঝা শুরু করবে, এবং তুমি আস্তে আস্তে বোঝা শুরু করবে যে কীভাবে অ্যাকচুয়ালি বিষয়গুলো কাজ করছে। তো তোমাকে অবশ্যই এই টিপসটা ফলো রাখতে হবে, এবং এটা হচ্ছে একটা ফর্মুলা। এই যে তুমি একটা ফর্মুলা জেনে গেলা, এখন এই ফর্মুলাটা তুমি তোমার পড়াতে অ্যাপ্লাই করবা এবং পরিবর্তনটা ধীরে ধীরে লক্ষ্য করবা যে আমি আগে কীরকম ছিলাম, এখন কীরকম হচ্ছি।
দেখবা যে তোমার পরিবর্তন 100% হবে, এটা মানে সায়েন্টিফিক্যালি প্রুফ। তো পড়ার যে কোনো টপিক তুমি পড়বা এবং সেটাকে লেখার চেষ্টা করবে এবং মনে মনে এক্সপ্লেন করার চেষ্টা করবা। এই একটা ওয়ে তুমি অবলম্বন করো, দেখবা যে আজ থেকে কিছুদিনের মধ্যেই বা আজ থেকে কয়েক মাসের মধ্যে দেখবা যে তোমার পরিবর্তন শুরু হয়ে গেছে এবং যে কোনো এক্সাম তোমার কাছে তখন ক্র্যাক করা অনেক ইজি হয়ে যাবে। তো অবশ্যই যারা ভিডিওটা দেখেছো তারা এই টিপসটা ফলো করো। খুবই ইফেক্টিভ এবং খুবই কার্যকরী একটা ফর্মুলা। যেমন এই ফিগারটি এম এ যেমন সত্য, এই ফর্মুলাটাও সত্য। সো অ্যাপ্লাই শুরু করো অল্প অল্প করে। কথাটা জানলা, ফর্মুলাটা জানলা, এখন এই ফর্মুলাটা তোমার বাস্তবে তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করো। পড়ার ওয়েটাই হচ্ছে একটা, বা পড়ার মেন কারণটাই হচ্ছে অ্যাপ্লাই। তুমি তোমার বাস্তবে এটা অ্যাপ্লাই করো, দেখবা যে এটা তোমার বাস্তবে কাজ করবে 100%। ওকে, সো নেক্সট আমরা অন্য অন্য টপিক নিয়ে আলোচনা করবো।